পার্টিকুলারলি দেখা যাচ্ছে যে হিন্দু ভোটারদের কথা শুভেন্দু বলছে তাদের বাড়ি হচ্ছে রাজস্থান, তাদের বাড়ি হচ্ছে গুজরাট, তাদের বাড়ি হচ্ছে হরিয়ানা, কারোর বাড়ি পাঞ্জাব বা উত্তরপ্রদেশও। রান্নার গ্যাসের দাম কোথায়, বেকার যুবকের চাকরি কোথায়? সমস্ত জায়গায় বিজেপি মানেই জুমলাবাজ। এটা আমি বলছি না, অমিত শাহ বলেছে। ফোন নাম্বার যেরকম ইউনিক, আধার নাম্বার যেরকম ইউনিক, তেমনি এপিক নাম্বারও ইউনিক। এবং এই কথা আমরা বলিনি, ইলেকশন কমিশন বলেছিল। তারা উগ্র সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না। শুভেন্দু যতই চেষ্টা করুন, এ রাজ্যে হিন্দুরা সবাই শুধুমাত্র সাম্প্রদায়িক মেরুকরণের এজেন্ডায় ভোট দেবেন না। এই হিন্দু ভোটারের কথা শুভেন্দু বলছে, আমরা ভোটারকে হিন্দু মুসলমান হিসেবে ভাবি না। প্রত্যেক ভোটার এই রাজ্যের নাগরিক হলে নিশ্চিতভাবে এই রাজ্যে ভোট দেবেন। নামে কালী মুখে কালী, ওই বিজেপির অবস্থা হচ্ছে ওই রকম। ওই কালীরামের ঢোল ফেটে গেছে বিজেপির। শুভেন্দু হচ্ছে বিজেপির কালীরাম, ওর ঢোল ফেটে গিয়েছে। আপকিবার 400 পার যদি স্লোগান দিয়েছিল, যদি সেটা করতে পারতো তাহলে সংবিধানটাই বদলে দিত। ভারতের জনগণকে ধন্যবাদ, তারা সেই অপচেষ্টাকে আটকে দিয়েছে। এই যে নেতাজি একসময় বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুভেন্দু এরকম হাত দেখিয়ে বলতে চাইছে যে তোমরা আমাকে হিন্দু ভোট দাও, আমি তোমাদের একটা নতুন করে এখানে তালিবানি শাসন উপহার দেব। ইলেকশন কমিশনের ভূমিকা যখন প্রশ্নের মুখে, তখন ইলেকশন কমিশন কেন বলতে পারছে না যে 100% ভিভিপ্যাট কাউন্টিং হোক, তাহলেই তো খেলা শেষ হচ্ছে। শান্তিপূর্ণ অবস্থান করুন না, বারণ কি করেছে? শান্তিপূর্ণ অবস্থান তো মহাত্মা গান্ধীর দেখানো পথ। কিন্তু ওরা তো গান্ধীতে বিশ্বাস করে না, ওরা গডসে, গান্ধীকে যে খুন করেছিল তার পথে বিশ্বাস করে। অশালীন, মানে রবীন্দ্রসঙ্গীতকে পর্যন্ত অশালীন বলতে হচ্ছে শুধু মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ করার জন্য। এই দলগুলো কেন এ রাজ্যের বুকে শূন্য হয়ে যায় সেটা বোঝার জন্য। হিন্দু ভোটারদের ডেকে বলা হচ্ছে আপনি বাংলাদেশি, হিন্দু ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। গত 27 ফেব্রুয়ারি থেকে এই কাজ চলছে, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। কি বলবেন? যে হিন্দু ভোটারের কথা বলছে শুভেন্দু, তো আপনি শুভেন্দুকে বলুন যে হিন্দু ভোটারদের তথ্যগুলো দিতে। পার্টিকুলারলি দেখা যাচ্ছে যে হিন্দু ভোটারদের কথা শুভেন্দু বলছে তাদের বাড়ি হচ্ছে রাজস্থান, তাদের বাড়ি হচ্ছে গুজরাট, তাদের বাড়ি হচ্ছে হরিয়ানা, কারোর বাড়ি পাঞ্জাব বা উত্তরপ্রদেশও। বেছে বেছে হরিয়ানা, রাজস্থান, গুজরাটের ভোটাররা এক লপ্তে কেন মুর্শিদাবাদ, কেন দিনাজপুর, কেন মালদাতে নাম তুলবেন? রহস্য তো সেখানেই। মমতা ব্যানার্জি সঠিকভাবে পয়েন্ট আউট করেছিলেন বলেই 27 ফেব্রুয়ারি সভায় নেতাজি ইন্ডোরে একের পর এক ঘটনা ধরা পড়ছে, যেগুলো আমরা বহু সময় আপনাদের চ্যানেলগুলোতে উদাহরণসহ দেখিয়েছি, যে কিভাবে সেম এপিক নাম্বার ব্যবহার করে একাধিক নাম উঠছে। যে ইলেকশন কমিশন 2019 সালে নিজেই বলেছিল টুইট করে যে এপিক ইউনিক আইডেন্টিফায়ার, একটা এপিক নাম্বার, সত্যি কথা, এপিক কার্ড শুড বি ইউনিক, এপিক নাম্বার শুড বি ইউনিক। আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করলে নিশ্চয়ই আপনার হাতে থাকা মোবাইলটির সাথে রাজস্থান বা গুজরাটে আরেকজনের মোবাইল বাজবে না। ফোন নাম্বার যেরকম ইউনিক, আধার নাম্বার যেরকম ইউনিক, তেমনি এপিক নাম্বারও ইউনিক। এবং এই কথা আমরা বলিনি, ইলেকশন কমিশন বলেছিল। এখন ইলেকশন কমিশন বুঝতে পেরেছে, যখন তাদের এই সমস্ত কীর্তি ধরা পড়ে যাচ্ছে, তখন মাঝখানে বলেছিল যে এপিক কার্ড ইউনিক নাও হতে পারে এপিক নাম্বার, কারণ রাজ্য আলাদা। অথচ দেখা গেছে রাজ্য আলাদা হওয়ার পরেও সেম এপিক নাম্বার একই রাজ্যে এবং এমনকি একই লোকসভার মধ্যে পর্যন্ত ডুপ্লিকেট ভুরি ভুরি পাওয়া যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু এখন শেষ অস্ত্র হচ্ছে ওই হিন্দু ভোট। কিন্তু এ রাজ্যের হিন্দুরা, তারা উগ্র সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না। শুভেন্দু যতই চেষ্টা করুন, এ রাজ্যের হিন্দুরা সবাই শুধুমাত্র সাম্প্রদায়িক মেরুকরণের এজেন্ডায় ভোট দেবেন না। এ রাজ্যের মানুষ দিনের শেষে ডেভেলপমেন্টের এজেন্ডায় ভোট দেবেন এবং এ রাজ্যের মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দেবেন বলেই শুভেন্দুর এবারও ওই বঙ্গজয়ের স্বপ্ন অধুরাই শুধু থাকবে তা না, ভয়াবহভাবে মুখ থুবড়ে পড়বে। আপনি দেখেছেন সব দল তার টার্গেট বাড়ায়। যেমন তৃণমূল গতবার 214টা আসন পেয়েছিল, নেতাজি ইন্ডোরের সভায় মমতা দি এবং অভিষেক দুজনেই বলেছেন তার থেকে একটি অন্তত বেশি, অর্থাৎ 215+ টার্গেট রেখে তৃণমূল শুরু করবে। এবার যত অবধি যেতে পারে, আমার ব্যক্তিগত ধারণা তৃণমূল কংগ্রেস 240 এবার ছাড়িয়ে যেতে পারে, যেদিকে এগোচ্ছে পরিস্থিতি। একমাত্র দল বিজেপি, আমরা দেখলাম গতবার বলেছিল আপকিবার 200 পার, এবার বলছে 180। মানে নিজেরাই বুঝতে পারছে 200 টার্গেট রেখে 77 পেয়েছিল, আজকে 65। 180 টার্গেট রাখলে 60-এ গিয়ে দাঁড়াবে। তার পরবর্তীকালে 48-এর নিচে নেমে আসলে, 49-এর নিচে নেমে আসলে এ রাজ্যের বুক থেকে রাজ্যসভায় সাংসদও পাঠাতে পারবেন। এমনকি লিডার অফ অপোজিশন হতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে। তাই জন্য এরকম উল্টোপাল্টা কথা ভুলভাল বকতে হবে, যাতে মার্কেট বিধানসভার আগে গরম থাকে কিছুটা। যে হিন্দু ভোটারের কথা শুভেন্দু বলছে, আমরা ভোটারকে হিন্দু মুসলমান হিসেবে ভাবি না। প্রত্যেক ভোটার এই রাজ্যের নাগরিক হলে নিশ্চিতভাবে এ রাজ্যে ভোট দেবেন। সেই নাগরিক কর্মসংস্থানের ভিত্তিতে, সেই নাগরিক সুশাসনের ভিত্তিতে, সেই নাগরিক
বাংলার বুকে যে পরিষেবা, সেই পরিষেবার ভিত্তিতে তারা ভোট দেবেন এবং মমতা ব্যানার্জির সরকারকেই চতুর্থবারের মতো নির্বাচিত করবেন। শুভেন্দু অধিকারী যে অভিযোগ ইতিমধ্যে তুলেছেন তারই প্রতিবাদে তিনি জানিয়েছেন যে বাগদা এবং কৃষ্ণনগরে বিজেপি শান্তিপূর্ণ অবস্থান করবেন। তো শান্তিপূর্ণ অবস্থান করুন না, বারণ কে করেছে? শান্তিপূর্ণ অবস্থান তো মহাত্মা গান্ধীর দেখানো পথ, কিন্তু ওরা তো গান্ধীতে বিশ্বাস করে না, ওরা গডসে, গান্ধীকে যে খুন করেছিল তার পথে বিশ্বাস করে। তাই শুভেন্দুর অবদান কখনো, আন্দোলন কখনো শান্তিপূর্ণ হবে না। ও চিরকাল উস্কানি, দাঙ্গা এই জাতীয় কাজ করার চেষ্টা করে যাবে। সরকার সতর্ক আছে, প্রশাসন সতর্ক আছে, পুলিশ প্রশাসনের কাজ করবে। দাদা, এই অবস্থান থেকে আরেকটি প্রশ্ন, ইতিমধ্যে আমরা জানি যে শুভেন্দু অধিকারী যেখানে বারুইপুরে তিনি বিক্ষোভ দেখাতে গেছেন সেখানে বিক্ষোভ দেখাতে পারেননি। তার পাশাপাশি গতকাল দেখা যায় যে বেলগাছিয়ায় সেখানেও পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি, এবং এই দুটি ঘটনাকে কেন্দ্র করে নিয়ে শুভেন্দু অধিকারীর হেনস্থা হয়েছে, এই ধরনের মন্তব্য তুলে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপি অমরনাথ শাখা বিজেপি নেতা তিনি বাঁকুড়ার ওন্দার রামসাগরে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আজ বিক্ষোভ করছেন। অমরনাথ শাখা তিনি যে জেলার, বাঁকুড়া, সেই জেলা তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে। লোকসভায় অরূপ চক্রবর্তী জিতেছেন বাঁকুড়া থেকে। আর অমরনাথ শাখার যে বিধানসভা সেটি সম্ভবত বিষ্ণুপুরের মধ্যে পড়ে, যেটাতেও প্রায় সৌমিত্র খানকে এমন কাজ করেছেন অমরনাথ শাখারা, মোটামুটি সৌমিত্র খান প্রায় হেরে গিয়েছিল, লাস্ট মুহূর্তে কোনো রকমের ম্যানিপুলেশন করে জিতেছে। তো দুটো বাঁকুড়া সিটি হারতে চলেছিল। আমার প্রশ্ন সেটা নয়, বক্তব্য হচ্ছে শুভেন্দু নাকি নিগৃহীত। গতকালকে একটা ভিডিও দেখলাম, হাত তুলে দেখাচ্ছে যে এই দেখো আমার কেটে গেছে। আমি জুম করলাম ভিডিওটাকে, ছবিটাকে বড় করে দেখার চেষ্টা করলাম, আমি 3 ফোঁটা রক্তও দেখতে পেলাম না। বিশ্বাস করুন, ওই যে নেতাজি একসময় বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, শুভেন্দু এরকম হাত দেখিয়ে বলতে চাইছে যে তোমরা আমাকে হিন্দু ভোট দাও, আমি তোমাদের একটা নতুন করে এখানে তালিবানি শাসন উপহার দেব। তো বাংলার মানুষ এই ধাপ্পাবাজিতে বিশ্বাস করবেন না বলেই গতকালকে নাটক গোয়ালঘরে গুতোগুতি চলছিল। শুভেন্দুর সিকিউরিটিরা আর শুভেন্দু মিলে এমন গুঁতো দিচ্ছিল, একটা বিজেপির সমর্থকই দেখলাম দুম করে কচুরিপানার মধ্যে পড়ে গেল, পুকুরে ভর্তি ডোবা পানা, তার মধ্যে বিজেপির সমর্থকই পড়ে গেল। বিজেপির অবস্থা এখন এরকম দাঁড়িয়েছে। গতকালকেই বেহালায় বিজেপির সম্মেলন ছিল, সেখানে বিজেপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে বিজেপির নেতাকর্মীরাই। একটা গান আছে না, ওই বেটার নামে কালি মুখে কালি, ওই বিজেপির অবস্থা হচ্ছে ওই রকম। ওই কালিরামের ঢোল ফেটে গেছে বিজেপির। শুভেন্দু হচ্ছে বিজেপির কালিরাম, ওর ঢোল ফেটে গিয়েছে। আচ্ছা, এই শুভেন্দু অধিকারী আমরা দেখলাম যে দুদিন আগেই তিনি 26-এর ভোট নিয়ে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে তারা ক্ষমতায় এলে 3000 টাকা, পাশাপাশি 200 ইউনিট এবং আরও বৃত্তান্ত বিভিন্ন প্রতিশ্রুতি। আপনারা সর্বদা বলেন যে বিজেপি ধর্মের রাজনীতি করে, কিন্তু এখানে তো বিজেপি প্রতিশ্রুতি দিল্লি তো দিয়েছিল, মহারাষ্ট্রে দিয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের আদলে লাডলি বেহেন বা মাহি সম্মান যোজনা, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপি দিল্লিতে জেতার ঠিক পরপরই 6,32,000 মহিলার নাম বাদ দিয়ে দিয়েছে, আর মহারাষ্ট্রে তো অধিকাংশ মহিলার নাম বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটের আগে প্রতিশ্রুতি দেবে, ভোটের পরে ওই একটা বাংলা সিনেমা গান আছে দেখবেন, ওই এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। নরেন্দ্র মোদী বিজেপি ভোটের আগে এরকম স্বপ্ন দেখাবে যে এই মায়াবী চাঁদের রাতে 2,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, রেখে হাত তোমার হাতে, বছরে 15 লাখ, এই বছরে 2 কোটি বেকারের চাকরি, রেখে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লাখ। এবার যেই ভোট মিটে যাবে আপনি বলবেন বলো শুনতে চাই, তখন বিজেপি নেতারা বলবে তারপরে আর গানের কথা মনে নাই। মানে যা প্রতিশ্রুতি দিয়েছে সব হাফিস। ওই দিল্লিতে তাই করেছে, মহারাষ্ট্রে তাই করেছে, গোটা দেশে 15 লাখ টাকা কোথায় বেকার যুবকের অ্যাকাউন্টে? রান্নার গ্যাসের দাম কোথায়? বেকার যুবকের চাকরি কোথায়? সমস্ত জায়গায় বিজেপি মানেই জুমলাবাজ। এটা আমি বলছি না, অমিত শাহ বলেছে, ও তো এক পলিটিক্যাল জুমলা থা। 15 লাখ নিয়ে বলতে গিয়ে মন্তব্য করেছে মিডিয়া। তো যারা এই জুমলা রাজনীতি করেন তারা নির্বাচন আসতে এই ধরনের কথা বলবেন, গালভরা অবাস্তব কথা বলবেন, কিন্তু বাংলার মানুষ জানেন মানুষের পাশে যে কমিটমেন্ট মমতা ব্যানার্জি করেন সেই কমিটমেন্ট মমতাদি রাখেন। তাই জন্য বাংলার মানুষ মমতাদিকে নির্বাচিত করে বারংবার। কেন্দ্রীয় সরকারকে ঘুরপথে নির্বাচনী বন্ড ফেরাচ্ছেন, এমনটাই প্রশ্ন তুলেছেন মহুয়া মিত্র। তিনি ইতিমধ্যে সংসদে দাঁড়িয়ে যে প্রশ্ন তার কাছে, প্রথমত যে আয়কর আইন, সেই আইনে একাধিক ধারায় নির্বাচিত বন্ধের ধারা রয়েছে, এবং সেখান থেকে এই প্রশ্ন তার কি বলবেন? দেখুন, DY চন্দ্রচূড় যখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, তার নেতৃত্বাধীন 5 সদস্যের ডিভিশন বেঞ্চ তারা সরাসরি ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্টকে এবং রায় দিয়েছিল যে এটা আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক নির্বাচনী বন্ড বিষয়টাই ঘুরপথে তোলাবাজির ছাড়পত্র হচ্ছে। এবং দেখা গিয়েছে যে 41টা কোম্পানি যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
মনিটরিংয়ে রয়েছেন, অর্থাৎ ইডি সিবিআই দিয়ে যাদেরকে চাপ দেওয়ানো যাচ্ছে, তারা 2,500 কোটি টাকা দিয়েছিল ইলেকটোরাল বন্ডে। এটা আমার তথ্য নয়, সুপ্রিম কোর্টে যে এফিডেভিট পেশ করেছে এসবিআই, যাতে আলফা নিউমারিক কোড দিতে বাধ্য হয়েছে, সেখান থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে 41টা এমন সংস্থা যারা 2,500 কোটি টাকা দিয়েছে, তাদের মাথার উপর সিবিআই বা ইডির প্রেশার ছিল। লস মেকিং সংস্থা, এইরকম সংস্থা প্রায় 15টার কাছাকাছি লস মেকিং সংস্থা, মানে যাদের বছরে লাভ হয় না, উল্টে ক্ষতি হয়, তারা 434 কোটি টাকা দিয়েছে ইলেকটোরাল বন্ডে বিজেপিকে। যে বিজেপি বলে গো হামারা মাতা হ্যায়, গোফুর উসকো খাতা হ্যায়, সেই বিজেপি যারা গরুর মাংস রপ্তানি করে বিদেশে, বিফ এক্সপোর্টার কোম্পানির থেকে কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে নিয়েছে, মানে নিজের মাকেও বিক্রি করে দিয়েছে। গো হামারা মাতা হ্যায় বলে যারা গরু কেটে গরুর মাংস বিদেশে বিক্রি করেন ভারতবর্ষে থেকে, বিজেপি ঘনিষ্ঠ কোম্পানি, তাদের থেকে ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা নিয়েছে বিজেপি। যে বিজেপি দেশের মানুষকে করোনার সময় লাশ ভাসিয়ে দিয়েছিল উত্তরপ্রদেশের গঙ্গায়, সেই বিজেপি ভোটের সময় প্রচার করেছিল আমরা দেশকে করোনার ভ্যাকসিন দিয়েছি। আসলে বাস্তব সত্য এখন দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের সাইড এফেক্টে কত মানুষের মৃত্যু হচ্ছে, প্রপারলি পরীক্ষা পর্যন্ত করা হয়নি। উল্টে ওই ভ্যাকসিন যারা বানিয়েছিল সিরাম বায়োটেক সংস্থা, তাদের থেকে নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা নিয়েছে। বিজেপি দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। এখন যেহেতু সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছে, ঘুরপথে আয়কর আইনে এমন ক্লজ যুক্ত করা হয়েছে যেটা কার্যত ইলেকটোরাল বন্ডের সামিল। এই অসভ্যতম এই নির্বাচন কমিশন তো অ্যাকচুয়ালি কার্যত বিজেপি ঠুটো জগন্নাথ বানিয়ে দিয়েছে, কারণ ইলেকশন কমিশনের এখন কোনো রোলই নেই। এর আগে প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তারা মিলে ইলেকশন কমিশনার ঠিক করতেন। এখন বিজেপির দুজন, মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের একজন মন্ত্রী, আর লিডার অফ অপোজিশন। তার মানে আপনি যতই চান, যেখানে এই সিলেকশন প্রসেসটাই 2:1 হয়ে যাচ্ছে, তার মানে বিজেপির পেটোয়া লোকই নির্বাচন কমিশনে বসবে। আর সেটা হলে যা হওয়ার তাই হচ্ছে। কেন ভিভিপ্যাট 100% কাউন্ট হবে না? কেন ভিভিপ্যাটের সাথে মিলিয়ে দেখা হবে না যে ইভিএমের ভোট আর ভিভিপ্যাটে যেটা পড়েছে সেটা এক হয়েছে কিনা? তাহলেই তো ট্যাম্পারিংয়ের অভিযোগ মুছে যাবে। যদি পোস্টাল ব্যালট নাও ফেরান, তাহলে ভিভিপ্যাট পুরো মিলিয়ে কেন দেখাতে পারছেন না? যদি কোনো মেশিন নিয়ে অস্বচ্ছতার প্রশ্ন ওঠে, যেরকম অভিযোগ উঠেছিল, এইবারই তো মহারাষ্ট্র হয়েছে, একই সাথে লোকসভার উপনির্বাচন আর বিধানসভা নির্বাচন হয়েছে। লোকসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী জিতে গেছে, আর বিধানসভা সবকটাতে হেরে গিয়েছে। সেই গ্রামের মানুষ প্রকাশ্যে ডেমনস্ট্রেট করে বলছে আমরা গোটা গ্রামের কেউ বিজেপিকে ভোট দিইনি, সেই বুথ থেকে বিজেপি 80% ভোট কী করে পায়? গোটা গ্রামের মানুষ রাস্তায় নেমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশনের ভূমিকা যখন প্রশ্নের মুখে, তখন ইলেকশন কমিশন কেন বলতে পারছে না যে 100% ভিভিপ্যাট কাউন্টিং হোক? তাহলেই তো খেলা শেষ হয়ে যায়। আপনি যদি 7 দফা 8 দফায় নির্বাচন করতে পারেন, 2.5 মাস 3 মাস ধরে নির্বাচন করতে পারেন, তাহলে কাউন্টিংয়ের জন্য একদিনের বদলে দরকার পড়লে 1.5 দিন লাগবে। ভিভিপ্যাট কাউন্ট করতে আর কত সময় লাগবে? লাগুক না। আপনার যদি নির্বাচনী স্বচ্ছতাই লক্ষ্য হয়, আপনি যদি 2.5 মাস ধরে নির্বাচন করতে পারেন, তাহলে 2 দিন ধরে কাউন্টিং কেন করতে পারবেন? অসুবিধাটা কোথায়? তাহলেই তো পরিষ্কার হয়ে যেত। সেটা করবে না। বিজেপির পেটোয়া দলদাস হয়ে গিয়েছে কিছু কিছু সংস্থা। আনফর্চুনেটলি ভারতবর্ষের সংবিধানের মূলে কুঠারাঘাত মারার চেষ্টা হচ্ছে। আপকিবার 400 পার যদি স্লোগান দিয়েছিল, যদি সেটা করতে পারতো, তাহলে সংবিধানটাই বদলে দিত। ভারতের জনগণকে ধন্যবাদ, তারা সেই অপচেষ্টাকে আটকে দিয়েছেন। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো দাদা। ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী লন্ডন সফরে রয়েছেন এবং সেখান থেকে ভারতীয় দূতাবাসে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এবং যেখানে তিনি একটি দাবি রেখেছেন, আমি সরাসরি সেই কথাটাই বলবো। তিনি বলেছেন যে লন্ডন ডাইরেক্ট ফ্লাইট, মানে খুব বেশি দূরত্ব নয়। তিনি এর আগেও এই একই ধরনের দাবি তার তরফ থেকে তোলা হয়েছে, কিন্তু এই দাবিকে কেন্দ্র করে বিরোধীদের যে মন্তব্য যে বাংলায় শিল্প নেই, যদি কলকাতা থেকে ডিরেক্ট লন্ডনে ফ্লাইট হয় তাহলে প্রতিদিন ফ্লাইটের খরচা একটা আছে, সেটা যদি শিল্প না থাকে, মানুষ যদি যাতায়াতই না করে, তাহলে সেই লসটা কে বইবে? সেটা তো যেই কোম্পানিগুলো এয়ার যারা সার্ভিস প্রোভাইড করেন, সেটা তো তাদের বিচার্য বিষয়। আমি জানি না এই রাজ্যে লিডার অফ অপোজিশন কবে থেকে এমিরেটসের সিইওর দায়িত্ব নিয়ে নিয়েছেন, বা জেট এয়ারওয়েজের সিইওর দায়িত্ব নিয়ে নিয়েছেন, বা অন্য কোনো সংস্থা এয়ার ইন্ডিয়ারও দায়িত্ব নিয়েছেন কিনা আমার জানা নেই। তো একটা বাণিজ্যিক সংস্থা তো বাণিজ্যিকভাবে লাভ না হলে নিশ্চয়ই চালাবে না। আসলে এরা হচ্ছে মমতা ব্যানার্জির কোনো ভালো কাজ এরা সহ্য করতে পারে না। এই যে মমতা ব্যানার্জি লন্ডনে গেছে, কত মিথ্যা কথা বলা হলো। মিথ্যা করে বলা হলো যে লন্ডনে নাকি অক্সফোর্ড থেকে আমন্ত্রণই জানানো হয়নি, অথচ পরে দেখা গেল যে জোনাথন মিচি, যিনি অক্সফোর্ডের প্রো ভাইস চ্যান্সেলর, তিনি নিজে যে কলেজের দায়িত্বে, সেই কলেজ থেকে ইনভাইট করা হয়েছে। অর্থাৎ অক্সফোর্ডের
অ্যাফিলিয়েটেড জায়গা থেকে ইনভাইটেশন এসে শুধু তাই না, সেটা অক্সফোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে পাবলিশ হয়েছে সেটা নিয়ে মিথ্যাচার করলো। তারপরে কি প্রচার করলো? তারপরে প্রচার করলো যে মমতা ব্যানার্জি এখানে, মানে মমতা ব্যানার্জি গতকালকে আমি দেখলাম লন্ডনে অবস্থিত আমাদের হাই কমিশনে ভারতীয় দূতাবাসে, সেখানে রবীন্দ্রসঙ্গীত ওখানে গান পরিবেশন হয়েছে। সেই গান পরিবেশন নাকি অশালীন, মানে রবীন্দ্রসঙ্গীতকে পর্যন্ত অশালীন বলতে হচ্ছে শুধু মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ করার জন্য। এই দলগুলো কেন এ রাজ্যের বুকে শূন্য হয়ে যায় সেটা বোঝার জন্য দেশ, এটা তো ঘটনা। আজকে মমতা ব্যানার্জি একজন যখন বাইরের দেশে যাচ্ছেন তিনি তো ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন, সেইখানে জাতীয় পতাকার সামনে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, হাই কমিশন তাকে সম্বর্ধনা দিচ্ছে। বাংলার তো কোনো মুখ্যমন্ত্রী এই গৌরব অর্জন করতে পারেননি। এই কৃতিত্ব আজকে ম্যানচেস্টার সিটির মতো ফুটবল ক্লাব, সারা পৃথিবীর নামকরা ক্লাব, তারা মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছে। কারণ এখানে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, আপনাদের মনে থাকবে, সেবার আসামে সেমিফাইনাল খেলা ছিল, কলকাতায় ফাইনাল ছিল। একটা সেমিফাইনাল আসামের বন্যায় জলে ডুবে গিয়েছিল, স্টেডিয়াম করতে পারেনি। 12 ঘন্টার নোটিশে কলকাতা ম্যাচ করে দেখিয়ে দিয়েছিল। যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সল্টলেক স্টেডিয়াম করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বেই তো সরকার করেছে। তো স্বাভাবিকভাবেই যখন মমতা ব্যানার্জিকে বাইরের বিশ্ব প্রশংসা করে, যখন মমতা ব্যানার্জিকে রাষ্ট্রসংঘ স্বীকৃতি দেয় কন্যাশ্রীর জন্য, তখন এদের গাত্র দেওয়া হয়। ইউনেস্কো, এরা বলে বাঙ্গাল মে দুর্গা পূজা করনে নেই দেতা, ইউনেস্কো ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি দেয় বাংলা দুর্গা পুজোকে, তো গাত্রদাহ তো থাকবেই। আসলে মমতা ব্যানার্জির সমালোচনা করা খুব সহজ কাজ, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ মমতা ব্যানার্জির সমালোচনা করা, আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বোধহয় মমতা ব্যানার্জি হয়ে দেখানো। বিরোধীরা সহজ কাজটা করছে, মমতাদি কঠিন কাজটা করছেন। মমতা ব্যানার্জি হয়ে বাংলার মানুষের পাশে তিনি ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।